আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আরেকটা নতুন নিউজটিতে যাওয়ার আগে আমার অনুরোধ, সবসময় আমরা এটা বলে থাকি আপনাদের কাছে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, আমাদের সাথে থাকবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস এ লট। ভিউয়ার্স, প্রতিনিয়তই আমরা নতুন নতুন নিউজ আপনাদের সামনে তুলে আনি, আর নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলো আমাদের চ্যানেল প্রাধান্য দেয়। ভিউয়ার্স, আজকে আরেকটা নিউজ আপনাদের সামনে আমি নিয়ে আসছি। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ইউনিয়ন পরিষদের। এই ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আজকে অবাক করা কিছু কথা, অবাক করা কিছু তথ্য আপনাদেরকে আমরা দেব। তথ্যটি সরকার থেকে প্রকাশ করা হয়েছে। ভিউয়ার্স, এই নিউজটিতে যাওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলবো, দয়া করে শুনবেন কথাগুলো এবং পুরা নিউজটিতে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, গত যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো ইউনিয়ন পরিষদ সংক্রান্ত বিষয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না, যে কেউ নির্বাচন করতে পারত। কিন্তু বর্তমান সরকারের সংস্কার কমিশন, অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশন গঠনের পরে তারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ক্রাইটেরিয়া আপনাদের সামনে নিয়ে এসছে। যেমন চেয়ারম্যানের হতে হবে গ্র্যাজুয়েট, মেম্বাররা পেছনে পড়ে যাবেন যারা অশিক্ষিত তারা। আর এই কারণেই যে শিক্ষিত একজন মেম্বার প্রার্থী যদি বিশেষ করে গ্র্যাজুয়েট হয়ে তাকে চেয়ারম্যান হতে হবে এবং মেম্বাররা চেয়ারম্যান নিযুক্ত করবেন, মেম্বারদের ভেতর থেকেই চেয়ারম্যান নিযুক্ত হবে, সেক্ষেত্রে মেম্বারকেও হতে হবে শিক্ষিত। আর বিশেষ করে যারা চেয়ারম্যান প্রার্থী হওয়ার চিন্তাভাবনা করেন, নিশ্চয়ই সেই ব্যক্তিগুলো নির্বাচনে আসবেন, তারা গ্র্যাজুয়েট। এবং তাদের সাথে প্রতিযোগিতা করেই খুব জনপ্রিয়তা না থাকলে তাদের মনে হয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বেশ কষ্টকর হবে। ভিউয়ার্স, এই কারণেই আমি এই কথাগুলো বলছি। আমরা অনেক ইউনিয়ন পরিষদ দেখেছি ভিউয়ার্স, যেখানকার মহিলা এবং পুরুষ যারা সদস্য আছেন তারা এখন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, যিনি একদমই লেখাপড়া জানেন না, অথচ তাকে রক্ষণাবেক্ষণ করতে হয় সরকারি অতি গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ। তার কাছে সরকারি অতি গুরুত্বপূর্ণ চিঠিগুলো পাঠানো হয়, যিনি নিজে পড়তে পারেন না, তাকে পড়ে শোনাতে হয়। ভিউয়ার্স, বলুন তো, এমন চেয়ারম্যান যদি চেয়ারম্যান হন, যার কথাগুলো অতি গুরুত্বপূর্ণ, যার শপথ বাক্য পাঠ করানোর সময় যাকে বলা হয় সরকারি তথ্য বাইরে না যাওয়ার জন্য, অথবা সরকারি গোপনীয় কিছু বিষয় থাকে যেগুলো চেয়ারম্যান সাহেবরা জানেন, সেই ধরনের তথ্য বাইরে দেওয়া যাবে না, এটা নিশ্চয়ই শপথ বাক্যের সময় এটা বলে দেওয়া হয় শপথের ভেতরে। যেমনি এমপিরা শপথ করেন রাষ্ট্রীয় তথ্য গোপন রাখবেন, তেমনি চেয়ারম্যানদেরও শপথ বাক্য পাঠ করার সময় তাদের রাষ্ট্রীয় তথ্যগুলো গোপন রাখার জন্য অবশ্যই কথা দিতে হয় বা সম্মতি জ্ঞাপন করতে হয়, সেটা স্বাক্ষর রাখেন সরকারি কর্মকর্তারা। ভিউয়ার্স, আর এই চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, তিনি যদি অশিক্ষিত হন, তাকে চিঠি পড়ে যদি অন্য মানুষের শোনাতে হয়, তাহলে সরকারি তথ্য বা সরকারি গোপনীয়তা তো এক মুহূর্তেই চলে যাচ্ছে ভিউয়ার্স অন্য কানে। অন্য ব্যক্তি যেহেতু তাকে চিঠি পড়ে শোনাচ্ছেন, তাহলে সেই চিঠির সরকারি গুরুত্ব অথবা গোপনীয়তা কিভাবে থাকলো? এমন চেয়ারম্যান আমরা চাই না। আমরা যে চেয়ারম্যান চাই, সে চেয়ারম্যান হচ্ছে অবশ্যই, তাকে হতে হবে, অবশ্যই যোগ্যতা তো থাকতেই হবে, সেই সাথে সাথে শিক্ষিত চেয়ারম্যান, অর্থাৎ গ্র্যাজুয়েট চেয়ারম্যান, যিনি সরকারের গোপনীয়তা, রাষ্ট্রের গোপনীয়তা অবশ্যই সংরক্ষণ করবেন
ভিউয়ার্স, এই কথা বললাম এই কারণেই যে এমন প্যানেল চেয়ারম্যান আমি দেখেছি যিনি নিজের নাম ঠিকমতো স্বাক্ষর করতে পারেন না। দুর্ভাগা জাতি আমরা, যে এমন লোক যিনি সরকারের এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ যার কাছে সংরক্ষিত থাকে, সরকারের গুরুত্বপূর্ণ তথ্য যার কাছে থাকে, তার তথ্য অন্যের পড়ে শোনাতে হয় এবং সেই চিঠি পড়ে তার জবাব লিখতে হয় অন্য মানুষের, এবং সেটা যদি হয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি, তাহলে সেই নথির তথ্য বাইরে চলে যায়। ভিউয়ার্স, আমরা এখন নিয়ে যাব আপনাদের সেই গুরুত্বপূর্ণ নিউজটিতে। এই নিউজটি অতি গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকবেন। আর এই কথাগুলো আমরা বাংলাদেশের মানুষ, এই কথাগুলো আমাদের সবার। চলুন আমরা নিউজটিতে যাই। আর সেই সাথে সাথে আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা কমেন্টস লিখবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত সরকারকে জানিয়ে দেবেন। সরকার যে পদ্ধতিতে নির্বাচনগুলো করতে চাচ্ছে, জনমত যেহেতু সরকার চায়, অতএব আপনাদের মতামতটা আপনারা দিয়ে দেবেন কমেন্টসের মাধ্যম দিয়ে। আমরা আশা করি এই চ্যানেলের মাধ্যম দিয়ে সরকারের নলেজেও সেই বিষয়টি, আপনাদের মতামতটি চলে যাবে। চলুন আমরা নিউজটিতে যাই। দেশে কার্যত কোনো স্থানীয় সরকার প্রতিষ্ঠান নেই। উল্লেখ করে এই মুহূর্তে সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসঙ্গে করা সম্ভব বলে মনে করেন স্থানীয় সরকার সংস্কার কমিশন। বর্তমানে নতুন একটি স্বচ্ছ ক্যানভাসে নতুন ছবি আঁকা সম্ভব বলে মন্তব্য করেন কমিশনের প্রতিবেদনে। নতুবা নির্বাচনের পূর্বে অনেক প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হওয়ায় বিষয়টি নিয়ে আইনি জটিলতার উদ্ভব হতে পারে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে একথা বলা হয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের একটি সারসংক্ষেপ 19শে ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় এই প্রতিবেদন প্রকাশ করেছে। স্থানীয় সরকার ব্যবস্থার সংসদীয় পদ্ধতি চালু করার আলোচনা দীর্ঘদিন ধরে জনপরিসরে থাকলেও কোনো সুযোগ সৃষ্টি হয়নি মন্তব্য করে প্রতিবেদনে বলা হয়েছে, এখন সেই সুযোগ সৃষ্টি হয়েছে। আগামী মার্চ অথবা এপ্রিলের মধ্যে একটি অধ্যাদেশের মাধ্যমে 5টি প্রতিষ্ঠানের জন্য 2টি একীভূত স্থানীয় সরকার আইন প্রণয়ন করে আগামী জুনের মধ্যে সব সমতল ও পাহাড়ের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। ভিউয়ার্স, অর্থাৎ জুনের ভিতরে, কামিং জুনে, 2025-এর জুনে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সারা বাংলাদেশে অনুষ্ঠিত হতে পারে। এবং সেই নির্বাচনটার একটা বিশেষ দিক, সেটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ সহ সিটি কর্পোরেশন, এটা এমপি ইলেকশনের মতো করলে খরচ কম হবে। বিষয়টা জটিল, বুঝতে পারছেন না তাই তো? সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ সহ সিটি কর্পোরেশন, এই নির্বাচনগুলোতে প্রার্থীদের যেমনি এমপি ইলেকশনে করা হয়, সব দলের আলাদা আলাদা প্রতীক থাকে, এখানে এই সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতীক আলাদা আলাদা থাকবে এবং সেই একই ব্যালটে আপনাকে ভোট দিতে হবে। এটাই হচ্ছে পদ্ধতির সারবস্তু, যেটাকে স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রস্তাব করেছে সরকারের কাছে, যে এভাবে নির্বাচন করলে জুনে নির্বাচন করা যায় সবগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের। এখন সরকার কি পদক্ষেপ নেবেন? যদি জুনের ভিতরে সব ইলেকশন করতে হয়, তাহলে পরে আপনার হাতে কতদিন সময় আছে ভিউয়ার্স? আপনি যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেম্বারের প্রার্থী হন, এবার বিবেচনাটা আপনি করুন। চলুন এর ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি। অর্থাৎ
ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে। স্থানীয় সরকার সংস্কার কমিশন এ বিষয়ে বিস্তারিত কাজ এপ্রিলের আগে সমাপ্ত করতে পারে। তবে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকার, রাজনৈতিক দলগুলো এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলেই তা সম্ভবপর হবে। বর্তমানে পার্বত্য চট্টগ্রাম ছাড়া সারা দেশে স্থানীয় সরকারের 5টি মৌলিক আইন রয়েছে, যথা ইউনিয়ন পরিষদ আইন, উপজেলা পরিষদ আইন, জেলা পরিষদ আইন, পৌরসভা আইন, সিটি কর্পোরেশন আইন। এই আইনগুলো ভিন্ন ভিন্ন হয়। ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ কাঠামো অসামঞ্জস্যপূর্ণ। গ্রামীণ স্থানীয় সরকার 3টি প্রতিষ্ঠানকে 3টি পৃথক আইনের বদলে একটি একক আইন ও নগর স্থানীয় সরকারের 2টি প্রতিষ্ঠানকে, যথা পৌরসভা ও সিটি কর্পোরেশন কে একটি একক আইনের অধীনে এনে কাঠামোগত সামঞ্জস্যতা বিধান করে প্রস্তাব করা হয়েছে সুপারিশে। প্রতিবেদনে বলা হয়েছে, এমন 2টি আইন করা হলে এই আইনের ক্ষমতা বলে 5টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো হবে একই ধাঁচের এবং সংসদীয় পদ্ধতির। এর ফলে দেশের 5টি প্রতিষ্ঠান তথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানে 5 বছরে মাত্র একবার সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস সময়ের প্রয়োজন হতে পারে। এতে করে নির্বাচন ব্যবস্থাটি ব্যয় সাশ্রয়ী এবং সময় সাশ্রয়ী হবে। অভিন্ন বা সমন্বিত স্থানীয় সরকার আইনের খসড়াও কমিশনের প্রস্তাব আকারে পেশ করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, যা অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ আকারে প্রণয়ন করতে পারেন অথবা পরবর্তীতে নির্বাচিত সরকার আইন আকারে প্রণয়ন করতে পারে। সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্য ও সেবা প্রয়োজন অনুসারে ভিন্ন ভিন্ন থাকবে। কার্য ও সেবা, মূল পরিষদের বিধানিক বা নির্বাহী কার্যক্রম, স্থানীয় কমিটির কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা ইত্যাদির বিষয়ে বর্তমান বিধিসমূহ পর্যালোচনা করে নতুন আইনের সঙ্গে সামঞ্জস্য বিধান করে নতুন বিধি প্রণয়ন করা প্রয়োজন হবে। এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে পারে এবং মন্ত্রণালয়কে সহায়তা করতে পারে। বর্তমানে ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য, নারী সদস্য ও চেয়ারম্যানদের প্রত্যেককে ভোটে নির্বাচিত হয়। আর উপজেলা চেয়ারম্যান, সাধারণ আসনের ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত নারী আসনে ভিন্ন ভিন্ন পদধারী 3 জন একই আকারে নির্বাচিত বা নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হন। আবার জাতীয় সংসদ সদস্যরাও নির্বাচনী এলাকায় প্রায় ক্ষেত্র অভিন্ন উল্লেখ করে সংস্কার কমিশন বলেন, এই 4 প্রতিনিধির মধ্যে রাজনৈতিক সংঘাত তাই অনিবার্য হয়ে ওঠে। সুপারিশে বলা হয়, এখানে নির্বাচনের ব্যবস্থা ও এখতিয়ারের ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন। আর জেলা পরিষদে জনগণের ভোট দেওয়ার কোনো ব্যবস্থা নেই। উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, আকার ও ভোটার সংখ্যা বিবেচনায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রত্যক্ষ ভোটে নির্বাচনের প্রায় অসম্ভব। সেক্ষেত্রে ওয়ার্ড সদস্যদের সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। বর্তমানে জেলা উপজেলা কোনো ওয়ার্ড নেই। উপজেলায় নারী সদস্য নির্বাচনের বিধান থাকলেও তা কার্যকর হয় না। এই জন্য ইউনিয়ন, উপজেলা এবং জেলায় প্রত্যক্ষ ভোটে ওয়ার্ড সদস্য নির্বাচনের বিধান করা প্রয়োজন। সংবিধানের ধারা উল্লেখ করে সুপারিশে বলা হয়েছে, নারীরা রাষ্ট্র ও জনজীবনের সব ক্ষেত্রে পুরুষের সমান অধিকার ভোগ করবে। ধারা 28(4) অনুযায়ী রাষ্ট্র নারীদের, শিশুদের বা সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য বিশেষ ব্যবস্থা করবে। এই প্রস্তাবে বিদ্যমান সংরক্ষিত নারী আসন পদ্ধতি পরিবর্তন করে পুরো ঘূর্ণায়মান পদ্ধতিতে সংরক্ষণ করে পুনর্গঠন করা যেতে পারে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রতিটি পরিষদের কাউন্সিলর মোট ওয়ার্ডের 1/3 প্রতি নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত করা হবে। উল্লেখ করে সংবিধানে বলা হয়েছে, প্রস্তাবিত স্থানীয় সরকারের নতুন কাঠামো অনুযায়ী সংরক্ষিত আসনে নারী সদস্যরা পদাধিকার বলে চেয়ারম্যান ও মেম্বার কাউন্সিলরদের নির্বাহী পরিষদের 1/3 সদস্যপদ লাভ করবেন। 18 নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক তোফায়েল আহমেদকে প্রধান করে 8 সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
কমিশনের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফেরদৌস আরেফিনা ওসমান, সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান, বিআইএসএস এর পরিচালক মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারিকুল ইসলাম ও একজন শিক্ষার্থী প্রতিনিধি। এই কমিশন গত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কাজ শুরু করে। কাজের 15টি ক্ষেত্র নির্ধারণ করে প্রতিবেদনের কাঠামো গঠন করা হয়। পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন তারা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক উত্তরণে বিভিন্ন উদ্যোগের মধ্যে অক্টোবরের প্রথম ধাপে রাষ্ট্রের 6টি খাত সংস্কারের কমিশন গঠন করে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন, দুদক সংস্কার কমিশনের প্রাথমিক প্রতিবেদন 15ই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়। এরপর 5ই ফেব্রুয়ারি জনপ্রশাসন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। এখন বাকি থাকলো গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম ও নারী বিষয়ক কমিশনের প্রতিবেদন। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে সভাপতির দায়িত্ব দিয়ে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও জাতীয় ঐক্যমতের গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা করবে। ইতোমধ্যে 6 সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে এক দফা বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে সংবাদের থেকে তথ্য নিয়ে এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। ভিউয়ার্স, এরকম জাতীয় গুরুত্বপূর্ণ এবং স্থানীয় সরকারের সকল নির্বাচনের বিষয়ে তাহলে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আমি মির্জা তারিকুল ইসলাম থাকবো আপনাদের সাথে। ভিউয়ার্স, এই নিউজটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।